আমাদের খেপিয়ে বেড়ায় কারা, বা আমরাই বা কাদের খেপিয়ে বেড়াই? কোন খ্যাপামি আমাদেরকে আশকারা দেয় জানেন? আমি জানি, যারা ক্যামেরার ওপারে রয়েছেন তারা জানেন। তবে এই খেপিয়ে বেড়াইতে আজকে আমাকে দেখে একটু অবাক হচ্ছেন বটে। হ্যাঁ, প্রথমবারের জন্য খাপছাড়ার খেপিয়ে বেড়াইতে আমি কৌশলী রয়েছি আপনাদের সঙ্গে। তার কারণ এই খ্যাপামি থেকেই তো খাপছাড়ার জন্ম। তাই একটা পর্বে ভাবলাম আমিও একদিন একজন খ্যাপা মানুষের সঙ্গে আড্ডা দিই। আসলে সৃষ্টিশীল মানুষ মানেই তাদের মধ্যে খ্যাপামি থাকবে, নয়তো সৃষ্টিশীলতার বা সৃজনশীলতা এই শব্দটারই তার মধ্যে জন্ম হয় না। সেরকমই একজন মানুষ, যার নামের পাশে অনেকগুলো বড় বড় বিশেষণ চাইলেই আমি বসিয়ে তার সঙ্গে আলাপ করাতে পারতাম, কিন্তু আমি চাই এই আড্ডাটা চলতে চলতে আপনারা আড্ডার মাধ্যমে সেই মানুষটিকে চিনে নিন। এটুকু বলতে পারি, আমাদের সঙ্গে আজকে রয়েছেন একজন দারুণ মানুষ এবং একজন দারুণ নৃত্যশিল্পী, সুগত দা। সুগত দাসকে স্বাগত জানাই নমস্কার। খাপছাড়ায়। নমস্কার। সুগত দা কেমন আছেন আগে বলুন। একদম দারুণ। এই যে খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় এই জন্যই ভাবা যে আমরা মানে প্রত্যেকে যারা কিছু কিছু সৃষ্টিশীল কাজ করতে পছন্দ করি এবং শিল্পকর্মের সঙ্গে যুক্ত থাকতে চেষ্টা করি, তাদের মধ্যে খ্যাপামি না থাকলে হয় না। একেবারে। আর সেখান থেকেই সেই খেপিয়ে বেড়ায়ের জন্ম। একদম। এবং আপনার মধ্যেও অবশ্যই সেই খ্যাপামি আছে বলেই আজকে খেপিয়ে বেড়ায়ের অতিথি আপনি। যে কথা বলছিলাম যে শুরুতেই, যে সুগতদার নামের পাশে অনেকগুলো ভারী ভারী বিশেষণ আমরা চাইলেই দিতে পারি, কিন্তু সেভাবে তো প্রথাগত একটা পরিচয় সূচনা সব ক্ষেত্রেই ঘটে। এক্ষেত্রে ঘটালাম না, তার একটাই কারণ, আমার কিন্তু সুগতদার সঙ্গে কথা হয়েছে অফ ক্যামেরা খুব স্বল্প সময়ের জন্য। তাতেই আমার যা মনে হলো, মানুষটি তার কর্মের যা পরিধি, সেই পরিধি সম্পর্কে না ওই কয়েকটা শব্দ, কয়েকটা বিশেষণ শুধুমাত্র খুব সংক্ষিপ্ত হয়ে যায়, সেই বৃহৎ সেই ব্যাপ্তিকে ধরতে পারে না। তাই এক এক করে আসছি। প্রথমেই আসি, সবার আগে আপনি একজন নৃত্যশিল্পী, নাচ নিয়ে পড়াশোনা প্রথমে কলকাতায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, তারপরে বিদেশে আপনি গবেষণা করতে গিয়েছেন, এবং তারপর এখানে এসে এখন অনেক জনকে সেই জ্ঞান বিতরণ করছেন, যেটা আরো অনেক বৃহৎ। সে ব্যাপারে একটু শুনবো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, মানে আমি যদি আমার বিষয়ে বলি, এমন নয় যে মানে হয় না যে একজন অনেক কিছু পারেন কিন্তু তিনি ডান্সটাকে চুজ করলেন বা গানটাকে চুজ করলেন বা খেলাধুলোকে চুজ করলেন তার জীবনে এগোনোর পথে। আমার ক্ষেত্রে ঠিক সেটা হয়নি। আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আমি আর কিছুই পারি না বা জানি না, বা আমার আমার অজ্ঞতা আমায় অন্যান্য নানাবিধ বিষয়ে এগোতে বাধা দিয়েছে। তো এটাও যে খুব বেশি জানি তা নয়। তো হয়েছে কি, কতকটা কাকতালীয়ভাবে আমার মা আর কি, তার একটা নাচ গানের স্কুল ছিল, সেটা আমাদের বাড়িতেই। তো আমার বাড়িতেই, যার জন্য মানে কত বলি 3 বছর বয়স থেকে আমার নৃত্য শিক্ষা এবং চর্চা শুরু। এবং তারপরে পথ চলতে 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 মা বাবা বুঝলেন যে দ্বারা এর ছাড়া আর কিছু হবে না, তা কি করবে, তাহলে নাচ নিয়ে পড়াশুনো করুক। এমন না যে একটা খুব বিরাট একটা কিছু ছিলাম নাচে বা খুব দুর্দান্ত পারতাম, তাও না, কিন্তু গুরুরা ভালোবাসতেন, পছন্দ করতেন, সেটা কতকটা সততার জন্য, সবটাই যে নাচের জন্য তা না। এইটে বরঞ্চ আমার কাছে খুব মানে গুরুত্বপূর্ণ, একটা সততার জায়গা থেকে কাজ করার চেষ্টা করেছি, বা ব্যক্তিগতভাবে সৎ হলে কাজেও তো একটা এফেক্ট তার পরে, সেইটা ছিল, বা গুরুদের প্রতি শ্রদ্ধাটা ছিল। সেই পথ চলতে চলতে পরবর্তীতে আইপিটিএ হয়ে, তার পরবর্তীতে রবীন্দ্রভারতী হয়ে, সেখান থেকে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, সেটা হয়ে তারপরে পিএইচডিতে রবীন্দ্রভারতীতেই ভর্তি হয়েছি। কিন্তু আমি আমার বড় দাদা, সে অধ্যাপনা করে, অধ্যাপক ডক্টর সৌরভ দাস,
আমি তার দ্বারা ভীষণ ইন্সপায়ার্ড থ্রু আউট অফ মাই লাইফ। তো হয়েছে কি কতকটা যে সেও যাদবপুরে পড়তো, পরবর্তীতে আইআইটি খড়গপুর, তার পরবর্তীতে কেমব্রিজ ইউনিভার্সিটি। তো আমি ভাবতাম যে আমিও তাহলে বিদেশে গিয়ে লেখাপড়া করব, কিন্তু ইঞ্জিনিয়ারিং বা ইংলিশ বা সায়েন্সের কোনো একটা ফিল্ড থেকে বিদেশে যাওয়া এবং গিয়ে লেখাপড়া করা, তার যতটা সামাজিক বা সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে পারফর্মিং আর্টসে তা নেই। এটা আমি নিজে করতে গিয়ে দেখেছি। পারফর্মিং আর্টসে আমার আগে নিশ্চয়ই অনেকে বিদেশে গেছেন, কিন্তু তারা বিশ্ববিদ্যালয় স্তরে যাননি। তারা কোনো ইনস্টিটিউটে নাচ শিখতে গেছেন, কোনো গুরুর কাছে নাচ শিখতে গেছেন, সেটা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়গতভাবে কারোর এই একাডেমিক ব্যাকগ্রাউন্ডে সে সাবজেক্টে মাস্টার্স, তার আগে অনার্স, তারপরে পিএইচডির কাজকর্ম করতে বা পোস্টডকের কাজকর্ম করতে ডান্স থেকে যাচ্ছেন বিদেশে, স্পেশালি লন্ডনে, এই উদাহরণ মানে আমার জানাশোনার মধ্যে নেই, কিন্তু আমি ওর দ্বারা ভীষণভাবে ইন্সপায়ার ছিলাম। তারপরে ফিরে এসে প্রাথমিকভাবে স্কুলে চাকরি, পরবর্তীতে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে অধ্যাপনা। এই হচ্ছে যদি ছোট করে বলি স্টোরিটা। বা এবং এই আপনার এই কথাগুলো শুনে দুটো বিষয় আমার খুব মনে ধরলো। এক হচ্ছে এক প্রথম, দুটো নয়, তিনটে বিষয়। সেটা হচ্ছে যে আর কিছু পারি না এবং সেই কারণেই নাচকে ভালোবেসে নাচকে নিজের কাছে টেনে নেওয়া এবং নাচের কাছে আরো বেশি করে যাওয়া। এই বিষয়টা খানিকটা আমার ক্ষেত্রেও একরকম, যে আর তো কিছু পারি না। অনেকেই আছেন যে ডাক্তারি করেন বা ইঞ্জিনিয়ার, পাশাপাশি তারা মাল্টিটাস্কার অনেকে, তাদেরকে স্যালিউট জানাই। কিন্তু আমরা খুব ঠিক আছে, এই ব্যাপারটা গেল। এবার আসি সুগতদার আরেকটা কথা আমার দারুণ লাগলো, যে মানুষ হিসেবে সৎ হলে তার শিল্পকর্মের ওপর সেই সততার প্রভাব পড়বেই। এবং আমার মনে হয় যে সেই সততার প্রভাব থেকেই আপনার তারপরে এই যে আপনি বিদেশে পড়তে গেলেন এবং পারফর্মিং আর্টস নিয়ে, সত্যি আমারও জানা নেই যে এভাবে কেউ বিদেশে গবেষণা করতে গেছেন কিনা। এই প্রসঙ্গে যে কথাটা আপনার কথা সূত্র ধরে একটু আপনার থেকে অনুমতি নিয়ে একটা বলছি, যে পারফর্মিং আর্টস নিয়ে পড়তে গেছেন না তা আমি বলছি না, কিন্তু যে দু একজন গেছেন তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড পারফর্মিং আর্টস ছিল একেবারেই তাই। হয়তো কেউ পল সায়েন্সে বা হিস্ট্রিতে অন্য জনার থেকে নিয়ে তারপরে কেউ বিদেশে গিয়েই থাকতে পারেন, সেই এক্সাম্পল হয়তো বা আছে। আমি এই জায়গাটা বলতে চাই, শুধু পারফর্মিং আর্টস মানে যে গ্র্যাজুয়েশন থেকে পারফর্মিং আর্টস নিয়ে পড়াশোনা করছে, মানে থ্রু আউট, মানে যেটাকে আমরা একাডেমিক যে সাধারণ জায়গাটা বলি ভাবি, যে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, দেন পিএইচডি, দেন পোস্টডক, সেটা রেয়ারলি এটা ঘটনা। সত্যিই তাই। এইরকম আরেকটা রেয়ারেস্ট অফ রেয়ার ঘটনা হচ্ছে সুগতদা কিন্তু ডিলিট উপাধিপ্রাপ্ত, আর সেইটাও পারফর্মিং আর্টসে যখন সুগতদা পেয়েছেন এই ডিলিট উপাধি, তখন কিন্তু সুগতদা ইয়াংগেস্ট, মানে আমাদের পারফর্মিং আর্টস নিয়ে হয়তো অনেকেই পেয়েছেন, কিন্তু সুগতদা যে সময় পেয়েছেন সে সময় একেবারেই তখন 40-এর কোটাও পেরোনো হয়নি। তো ইয়াংগেস্ট তো অবশ্যই বলা যেতে পারে। এটা একটা সত্যি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসেস। এবং আমার মনে হয় এই সূত্র ধরে আমি একটা প্রশ্ন করতে চাইব। নাচ বিষয়টা ছোটবেলা থেকেই বাবা মারা চান বাচ্চাদেরকে শেখাতে। আমি এখানে কোনো ছেলে মেয়ে ভাগাভাগি করছি না, বাচ্চাদেরকেই শেখাতে চান। এবং প্রাথমিকভাবে বাচ্চারাও নাচ এই শিল্প মাধ্যমের প্রতি বেশি আকর্ষণ বোধ করে। কিন্তু নাচ নিয়ে পড়াশোনা, এই বিষয়টা কিন্তু এখনো আমরা অনেকেই ভাবতে পারি না। আগের থেকে অনেকটা বেটার, নয়তো এই বিষয়গুলোর নিয়ে পড়াশোনা এবং আপনি অধ্যাপনা করছেন এই বিষয় নিয়েই পড়াচ্ছেন, এগুলো তৈরি হতো না। আগের থেকে বেটার হলেও এখনো অনেকটাই পিছিয়ে। এই বিষয়টা নিয়ে একটু মতামত জানতে চাইব। প্রাথমিকভাবেই বলি যে এটা আমাদের দুর্ভাগ্য যে রবীন্দ্রনাথ ঠাকুর 100 বছর আগে বিশ্বভারতী তার সঙ্গীত ভবন প্রতিষ্ঠা করেছেন। আমাদের রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের বয়সও 1962-তে শুরু, কিন্তু ওটা একাডেমি হিসেবে চলছে
56-57 সাল থেকে, মানে সেই ইস্যু দেখতে গেল প্রায় 70 বছর অতিক্রান্ত। তা আমাদের দুর্ভাগ্য যে এখন অবধি, তারপরেও সারা দেশ জুড়ে যেভাবে ছড়ানোর কথা ছিল সাবজেক্ট হিসেবে, শুধু নাচ বা গানটা শেখার জায়গা থেকে না, ততটা ছড়িয়ে ওঠেনি। এটা যেমন সত্য, আবার এটাও ঠিক, আজকে কিন্তু পারফর্মিং আর্টস, আমি যদি আমার রাজ্যের কথা বলি, তাহলে শুধু বা শুধুমাত্র তা বিশ্বভারতী বা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। আজকের দিনে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে কম করে 5 থেকে 7টা বিশ্ববিদ্যালয় এসছে। এটাও তো ঘটনা যে সেখানে ছেলেমেয়েরা, আজকের দিনে তরুণ তুর্কিরা, এই জেন জেডরা সেখানে অনার্স করছে, মাস্টার্স করছে, পিএইচডি করছে, তো ঘটনা। তার মধ্যে আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিও উল্লেখযোগ্য। এটা একটা দিক। আর আপনি যেটা বলছিলেন যে ছোটতে সকলেই নাচ গান আর এখান থেকে শেখে, সেখানে আলাদা করছেন না, আলাদাটা ওখান থেকেই হয়। নাচ আপনি দেখবেন, নাচ বলতে নাচেরও তো অনেক ধারা আছে। নাচ বলতে আমরা সাধারণত বাঙালিরা ক্লাসিক্যাল বা রবীন্দ্র এগুলোকে বুঝি, বা নাচ বলিউডও আছে, সেটা সারা বাংলা জুড়ে বিরাট ছেলেমেয়েরা না শিখলেও একটা বড় অংশের ছেলেমেয়েরা শেখে। সেটাকে আমি যদি ব্যতি রেখে ধরি, তাহলে আমাদের যা বাংলার কৃষ্টি সংস্কৃতির মধ্যে যা অন্যতম শাস্ত্রীয় নৃত্য সমূহ, লোকনৃত্য বা রবীন্দ্র নৃত্য, সেইগুলোতে আপনি দেখবেন যে পুরুষ নৃত্যশিল্পীর সংখ্যা ভারী নগণ্য। ভারী নগণ্য বললেও কম, আপনি রেয়ার খুঁজে পাবেন না। যার জন্য দেখবেন যে যে কোনো অনুষ্ঠানে, ধরুন চিত্রাঙ্গদা হচ্ছে একটা মেয়ে করছে অর্জুনের রোলটা, একটা শ্যামা হচ্ছে বজ্রসেনের রোল করছে একটি মেয়ে। কেন? এই জন্য নয়, হ্যাঁ, এই জন্য নয় যে সেই মেয়েটি খুব ভালো ডান্সার বলে করছে, এই জন্য যে ছেলে খুঁজে পাওয়া যায় না তাই। তাহলে আপনি যে বলছেন যে ছোট থেকে সকলে নাচ গান করে হ্যান ত্যান, তাই হলে তো অনেক ছেলে পাওয়া যেত, তাই তো? সেটা তো হচ্ছে না। ছোট থেকেই আলাদা যে মেয়েরা নাচ শিখবে, ছেলেরা পারফর্মিং আর্টসেই নয়, ম্যাক্সিমাম ছবি আঁকা, খুব বেশি হলে গান, ইনস্ট্রুমেন্টে বা ছেলেদের খুব প্রতাপ। হ্যাঁ, তো দেখবেন অধিকাংশ জায়গায় যা, তার মানে এই নয় যে মেয়েরা কেউ ইনস্ট্রুমেন্ট প্লেয়ার হন না, অনেক আছেন, অনেক এরকম উদাহরণ তৈরি হয়েছে, দারুণ গিটার থেকে শুরু করে কিবোর্ড, বাঁশি, কিন্তু ভেরি ফিউ। সেখানে পুরুষদের সংখ্যাধিক্য বেশি। আবার ঠিক নৃত্যে উল্টোটা, সেখানে মেয়েদের সংখ্যা এরভাবে কখনো ভাবিনি। আপনি বলছেন বলে এখন মানে এটা মানে মাথায় এলো বা বলবার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি শিল্পীদের তো ওরকম ভাবে আলাদা করে পুরুষ বা নারী এটা হয় না, এবং এই ঘটনা, এটা ঘটনা, কিন্তু বাস্তবটাকেও তো অস্বীকার করা যাবে না একেবারে। এই জায়গাটা কিন্তু আছে, এই ছোট থেকেই এই ডিফারেন্সিয়েশনটা করা, যে ছেলে তার ক্রিকেট, ছেলে তাহলে ফুটবল খেলবে, ছেলে ছবি আঁকা, ছেলে নাচ নয়। তার অনেকগুলো কারণ আছে, জানেন তো, যে এটা এক্সপেক্টেড যে কোনো একটা বিষয় নিয়ে কেউ যদি কাজ করে, তাহলে তার সামাজিক সম্মান পাবে এবং অর্থও রোজগার করতে পারবে। দুটোই এক্সপেক্টেড। দুটো না হলে ন্যূনতম একটা, যে হ্যাঁ ওর সম্মান নেই কিন্তু অর্থ রোজগার করছে, বা উল্টোটা, হয়তো অর্থ রোজগার করতে পারছেন না কিন্তু সম্মান অর্জন করেছে। নাচ করলে স্পেশালি ছেলেদের দুটো নিয়ে টানাটানি। যদি ইকোনমিক্যালি প্রতিষ্ঠিত হতে না পারে, তার নেচে বেড়ায়, কিছু করে উঠতে পারেন, এই জায়গাটা মানে সেই এদিকে গেলেও কাটা, একটা পিছনে আসলেও শাঁখের করাতের মতন করাটা আপনি সত্য বচন বলেছেন, যে সামনে গেলেও বিপদ, পেছনে সাম্মানিক জায়গাটা ভীষণ কম। হ্যাঁ, আবার এটাও তো ঘটনা যে অনেকটা এখন হয়েছে, নইলে এতগুলো বিশ্ববিদ্যালয় চলছে। আবার এটাও সত্যি যে সেটা এতদিন যতটা এস্টাবলিশড হওয়ার কথা ছিল ততটা হয়ে ওঠেনি, যার জন্য পুরুষের সংখ্যাটা এখানে কম। যেহেতু ইকোনমিক্যালি এস্টাবলিশমেন্টের জায়গাটা ভেরি রেয়ার, সেজন্য সাম্মানিক জায়গাটা তুলনামূলক অনেক কম। এবার তার মধ্যে যারা দাঁড়িয়েছেন অনেক একাধিক শিল্পী আছেন, তারা তো কাজ করছেন। আপনি বলতে পারেন তাহলে মেয়েরা করছে কি করে?
মেয়েদের সামাজিক জায়গাটা আছে, ওটা প্রবহমান, মানে ওটা গতকাল তৈরি হয়েছে তা না। মানে কিছু না আমাদের সোশ্যাল স্টিগমা থাকে, যেটা Stigma, আপনি প্রথমেই একদম, বলছিলেন, যে ছেলেরা একটা- রান্না করতে পারে। হ্যাঁ, একটা এই, ছাপ দিয়ে একদম, দেওয়া, একদম। যে ছেলে মানে রান্না করবে না, বাড়িতে মেয়ে রান্না করবে, ছেলে আপিস যাবে, আপিস থেকে আসবে, আহ, স্ত্রী বা মায়ের হাতে রান্না খাবে। এই ওটাই নাচের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা সুগতদার সঙ্গে রয়েছি এবং প্রচুর মূল্যবান কথা জানতে পারছি। আমাদের খ্যাপামির সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অনেক তথ্য দিচ্ছি, যেই তথ্যগুলো, যেই বার্তাগুলো প্রত্যেকের জানা খুব প্রয়োজন। আরও জানবো, একটা ছোট্ট বিরতির ওপারে আসছি, ততক্ষণ হাতে চায়ের কাপটা নিয়ে নিন। আজকে আমরা এসেছি বোহো আমিগো ক্যাফেতে। ইনিশিয়ালি উই স্টার্টেড দিস ক্যাফে অ্যাজ আ মেক্সিকান থিম দিয়ে স্টার্ট করেছিলাম। থিমটা ওরকমই আছে, কালারফুল অ্যান্ড মেক্সিকান ভাইবস দিয়ে একদম, মানে একটা চিলি থিমস আছে। বাট দেন মেনু আমাদের কিছু বাঙালি জনার্সও আমরা রেখেছি, তার সাথে সাথে কোরিয়ান, জাপানিজ, চাইনিজ এগুলোও আছে, বাহ। ওরিয়েন্টালও আমাদের এন্ট্রো আছে। এইসব মিলিয়েই বোহো আমিগো। আসতে হবে বোহো আমিগোতে, আমাদের ক্যাফেতে আসুন সবাই, ডেফিনেটলি ট্রাই করুন। এরকম ইনোভেটিভ ডিশেস আরও অনেক আছে ডিশেস। এটা আমাদের বিকে ব্লকে, সল্ট লেক সেক্টর 2-তে, বিকে 313, গুগলে দেখতে পাবেন বোহো আমিগো ক্যাফে অ্যান্ড ডাইনার। আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,12,000। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025। যদি নিজেকে সাজাতে চান নতুনভাবে, তাহলে আপনাদেরই স্টাইল স্টেটমেন্ট তৈরি করবে নতুন ট্রেন্ড। আর স্ত্রীর এক্সক্লুসিভ ব্লাউজের কালেকশনে আপনাদের ওয়ার্ড্রবের পুরনো শাড়ি পাবে নতুনের স্বাদ। তাই অভিনব ব্লাউজের কালেকশনের নতুন ঠিকানা হলো স্ত্রী। যোগাযোগ করুন 9674464184, আরেকটা নাম্বার হলো 9831251464। বিরতি থেকে ফিরে এলাম। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম বিরতির আগে, সুগতদা, যেহেতু খেপিয়ে বেড়ায়, খ্যাপামি কিন্তু তখন জেন্ডার দেখে না, ঠিক, কাকে খ্যাপাচ্ছি, কারণ খ্যাপামি তো একটা ভেতরের বোধ, সে তখন ছেলে মেয়ে মানে না। ঠিক। এবার এই যে একটা সাম্মানিকের বিষয় হলো, আরেকটা হচ্ছে যেটা আপনি বলছিলেন সামাজিক সম্মান। সাম্মানিক, যেটা আমাদের প্রচন্ড প্রয়োজন একটা শিল্পকর্মকে সুন্দরভাবে প্রতিস্থাপিত করতে গেলে। আরেকটা বিষয় হচ্ছে সম্মানটাও আমাদের প্রয়োজন এবং নিজের আত্মসম্মান রক্ষা করাও প্রয়োজন। ঠিক। ছেলে নাচ করবে মানেই সে আর ছেলে থাকবে না, মেয়েলি হয়ে যাবে গো। এই যে এখনো সোশ্যাল স্টিগমা শব্দটা ব্যবহার করলাম, আমাদের সমাজে অধিকাংশ মানুষ, আমি বলবো, নাচ করছে পুরো মেয়েলি হয়ে যাবে। এখানে বিষয়টা আমি অবশ্যই, যেহেতু সুগতদা রয়েছেন, আমি বিষয়টার একটু বিবৃতি চাইবো যে এটা তো হতে পারে না, তার কারণ এখানে অনেক বুঝে গেছি, নাট্যশাস্ত্রের অনেক একদম, বিষয় না, আছে, ইত্যাদি অনেক কিছু আছে। বুঝে গেছি। কঠিন প্রশ্ন এর, মানে যে বিষয়ের আমার কাছে কোনো লিখিত তথ্য নেই, তো যেটা মনে আসছে আমি সেটা সবটা বলবো না, তবে যে তথ্যটি আছে যা সকলের জন্য প্রযোজ্য আমি সেটা নিশ্চিতভাবেই বলতে পারি যে মেয়েলি বা পুরুষালি আপনি যদি বাদ দেন,
1 মিনিটের জন্য, যদি দেখেন ইকোনমিক্যালি জায়গাটা স্ট্রং কিনা, তাহলে মেয়েলি বা পুরুষালিতে আটকাবে না। যদি জায়গাটা ইকোনমিক্যালি স্ট্রং হয়, এনিবডি ক্যান কাম অ্যান্ড জয়েন। কিন্তু যদি ইকোনমিক্যালি দুর্বল হয়, তখন এই জায়গাগুলো অ্যারাইজ করে যে ও এই করতে গিয়ে এই, সেই করতে গিয়ে সেই, এই জায়গাটা তখন অ্যারাইজ করে যায়। এরকম বহু ক্ষেত্র আছে যে যেখানে অনেক মহিলা যারা প্রতিষ্ঠিত, তারা তথাকথিত সমাজ তাদেরকে বলেছে তারা পুরুষালী, কিন্তু যেহেতু তারা প্রতিষ্ঠিত সামাজিকভাবে, কর্মের দিক থেকে, ইকোনমিক্যালি, তাই তাদেরকে মানে সেই সমালোচনা সেটা তাদের কাছ অবধি পৌঁছায় না বা তাদের কিছু তাতে যায়ও আসে না। আবার তার বিপ্রতীপে অনেক পুরুষ যারা প্রতিষ্ঠিত, আবারও বলছি, সোশ্যালি, ইকোনমিক্যালি এবং কর্মের দিক থেকে, তারা মানে আমি এভাবে কখনো ভাবি না, কিন্তু আমি ভাবি না মানে কেউ ভাবে না তা তো নয়, কিন্তু কেউ যদি বলে উনি মেয়েলি, এইটা কেউ প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর তখন আর খুব একটা কিছু যায় আসে না। কিন্তু প্রতিষ্ঠিত না হতে পারলে তখন তো যায় আসে, তখন সেটা নিয়ে মানুষ বলে এরকম, সেটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক, কিন্তু এরকমভাবে কখনো কখনো কেউ বলে থাকেন। এবার এর সাথে ডান্সের আলাদা করে কোনো সম্পর্ক নেই, যে কোনো ফিল্ডেই হতে পারে, সেটা সিনেমায় হতে পারে, সেটা গানে হতে পারে, স্বাভাবিক সেটা খেলাধুলোতেও আছে। খেলাধুলোতে পুরুষরা খেলছেন, মহিলারা খেলছেন, কারা খেলছেন, ঠিক আছে, আমি তো তার সবটা জানি না, সেরকমভাবে ডান্সেও সেরকমটা আছে। একদমই তাই। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে নাচ করলেই শুধুমাত্র কারোর ব্যবহারগত দিক থেকে কেউ মেইলি হয়ে যেতে পারে, এই ধারণাটা বদলানোটা প্রয়োজন। তার কারণ তার মধ্যে অনেক কিছু আছে, যার প্রথম কথাই হচ্ছে পড়াশোনা। নাচের প্র্যাকটিক্যালি তো নাচ প্রচণ্ড প্র্যাকটিস করতে হয়, সেগুলো সুগত দ্বারা বলবেনই, ওদের মতো মানুষই তো বলবেন যে কতখানি অধ্যাবসায় এবং অভ্যাসের প্রয়োজন হয়। কিন্তু যেটা বারবারই শুরুতে সুগতদার কথা শুনলাম, যে কতখানি পড়াশোনা করেছেন মানুষটি, সেরকম প্রতিটা বিষয় নিয়ে না প্রচুর পড়াশোনার প্রয়োজন আছে। না পড়লে, না জানলে, সেটা নিয়ে অজ্ঞ হলে আমরা না সেই ব্যাপারে একেবারেই, আমার মনে হয় সেই ব্যাপারটার সঙ্গে আমাদের কোনো সংযোগ ঘটে না। এবার আসি পড়াশোনার প্রসঙ্গে, এবং জেন জি বা জেন জেড আমরা যাই বলে থাকি না কেন, এখন একটা বেশ আমাদের নতুন জেনারেশন, এখন তাদের নানান রকম ভাষা এসেছে, নতুন নতুন শব্দচয়ন এসেছে, যা আমরা সব কিছু আমরা ওয়াকিবহালও নই। আপনার মোটামুটি তাদের সঙ্গে কাজ, তার কারণ আপনি পড়াচ্ছেন একদল জেন জে। একদম সেই জায়গা থেকে তাদের মধ্যে কতটা শুধুমাত্র নাচটা যে শুধুই প্র্যাকটিক্যালি করলেই হবে না, তার কিছু বেসিক থিওরি জানতে হবে ইত্যাদি ইত্যাদি, সেই বিষয়টা কতটা প্রথিত হচ্ছে তাদের মধ্যে। বলছি, আমি পুরনো একটা প্রসঙ্গ থেকে এখানটাতে যাচ্ছি। অবশ্যই। সেটা হচ্ছে যে নাচ যদি কেউ করে মেয়েলি হয়, তার নাচের তো আর ক্লাসিক্যাল বা বলিউড বলে আলাদা কিছু না, নাচ মানে নাচ। ঋত্বিক রোশন তো দারুণ ডান্সার, নয় কি? মিঠুন চক্রবর্তী তো দারুণ ডান্সার, নয় কি? আমার গুরু গুরু খগেন্দ্রনাথ বর্মন সাংঘাতিক ম্যানলি। আমি জীবনে আশীর্বাদ ধন্য হয়েছি স্বর্গীয় পদ্মবিভূষণ সিভি চন্দ্রশেখর গুরুজি। মানে তার নামটাই তার পরিচয়, মানে শুধু সিভি গুরুজি বললে হয়, পদ্মবিভূষণ বলার দরকার নেই। গুরু ধনঞ্জয় গুরুজি আছেন, তিনিও পদ্ম অ্যাওয়ার্ডি, মানে সাংঘাতিক ম্যানলি। স্বর্গীয় আদিত্য মিত্র মহাশয় আমার গুরু, মানে তার নামটা, তার সিভি, আমাদের সিভি যখন বলতে হয় কোথাও, তখন বলতে হয় MA পাস, PhD পাস, হ্যান ত্যান, হ্যাঁ, মাস্টারমশাই, কে স্কুলে পড়ায়, কে বিশ্ববিদ্যালয়ে পড়ায়। আর কোনো ব্যক্তি হন বিশ্ববিদ্যালয় বা কলেজ বা তার কি ডিগ্রি কি, সেটা তার প্রয়োজন হয় না, তার নামটাই তার সিভি হয়ে ওঠে। এটা তো হয়। তো এরকম বহু প্রথিতযশা গুরু আছেন। আপনি যদি শাস্ত্রীয় নৃত্যের কথাই বলেন, যে সাংঘাতিক ম্যানলি, মানে পণ্ডিত বিরজু মহারাজ আছেন, হ্যাঁ, এরকম একাধিক এক্সাম্পল আছেন। এটাও একইভাবে সত্য। বাকি রইল লেখাপড়া। আজকের দিনের আপনি যেরকম বলছেন, অনেক গার্ডিয়ানরাও বলছেন যে ছেলেমেয়েরা লেখাপড়া হ্যান ত্যান মুক্ত,
আমাদের সময় বা আমাদেরও আগে খুব নাকি লেখাপড়াটা চল ছিল। ব্যাপারটা এরকম যে আমরা যে দুটো বই পড়েছি, খুব বেশি পড়িনি, এতে আমাদের কৃতিত্ব কিছু নেই। কারণ আমাদের সময় তো যাকে বলে রিক্রিয়েশন, তার আর কোনো পন্থা ছিল না। পড়ার বই পড়তাম, তার সাথে কোনো গল্পের বই পড়তাম, সেটাই আমাদের কাছে একটা রিক্রিয়েশনের মাধ্যম ছিল। যে আমরা লাইব্রেরিতে যেতাম, আমার এখনো মনে আছে, আমি আমার পাড়ার লাইব্রেরিতে যেতাম, 2 টাকা করে সেখানে মাসে দিতে হতো। এই সরকারি সব লাইব্রেরিগুলোতে এখনো সামান্যই কিছু হবে। বা বই কিনতাম বিভিন্ন রকম। আবার আমাদের বন্ধু বান্ধবরা কেউ কেউ আবার একটু বড়দের বই পড়তো, সেরকমও আছে। হ্যাঁ, আবার কেউ কেউ আবার শুনতে পেতাম নিষিদ্ধ চটি বই পড়ছে। তো পড়ার মধ্যে দিই, তো সেটাই ছিল আমাদের পড়াশোনার বিভিন্ন রকম হ্যান ত্যান রিক্রিয়েশন। এমনকি বিষয়টা ছিল যে আমার কাছে ইউটিউব ছিল, আমার কাছে ফেসবুক ছিল, আমার কাছে হোয়াটসঅ্যাপ ছিল, আমার কাছে ইনস্টাগ্রাম ছিল, হ্যাঁ, আমার কাছে টিভি ছিল, 100টা চ্যানেল ছিল, আমার কাছে কম্পিউটার ছিল, আমার কাছে পাড়ার মধ্যে কফি শপ ছিল। অথচ আমি সেগুলো কিছু না পড়ে, না গিয়ে, না মানে করে, কোনোটার মধ্যে ইনভলভ না হয় আমি বই পড়তাম। তেমনটা নয় তো। তো আজকের দিনের যে এই যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, এরা ছোট থেকে বড় হচ্ছে ঠিক যেগুলো বললাম সেগুলোর মধ্যে দিয়ে। তাহলে সে বেচারার দোষটা কি? সে তো বইটা পড়ে যেটা জানবে, ধরুন একটা দেবদাস একটা গল্পটা যেটা আমরা ছোটবেলায় পড়েছি, পরবর্তীকালে সিনেমায় দেখলাম, সে ছোট থেকেই সিনেমা দেখে নিচ্ছে সেটা। হ্যাঁ, আমি আবারও বলছি যে এই একটা টানাটানি ছিল বা আছে আমাদের সময়। যখন আমরা ছোট তখন টিভি খুব একটা ক্রেজ, তখন আমাদের রচনা লিখতাম দূরদর্শনের উপকারিতা অপকারিতা। আজকে হয়তো ছেলেমেয়েরা রচনা লিখবে, মানে স্কুলে দেবে সামাজিক মাধ্যম, ফেসবুকের উপকারিতা অপকারিতা। হ্যাঁ, তো এইটা তো যুগে যুগে কালে কালে চলে, তার মধ্যে দিয়েই কিন্তু নতুন প্রজন্ম তারা জন্ম নেয় এবং সময়ে সময়ের চাকায় অনুযায়ী মানে সেরকম বইতেই থাকে। এবং আমি কোথাও বিশ্বাস করি যে মানে আমি এটা বিশ্বাস করি যে এই বাণীটা যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এইটা আমি বিশ্বাস করি যে এই হারানোটা যাবে না। রাদার মানুষের ওপরেই বিশ্বাসটা রাখতে হবে। যদি কেউ বই আবিষ্কার করতে পারে, যদি কেউ ফেসবুকের আবিষ্কার করতে পারে, যদি কেউ ইনস্টাগ্রামের আবিষ্কার করতে পারে, যদি কেউ ইউটিউবে আবিষ্কার করতে পারে, তাহলে সেটা কিন্তু একটা মেধারী পরিচয়। অবশ্যই। আপনাদের এর আগেও জানিয়েছি নিশ্চয়ই যে এই আজকাল অ্যালগরিদম শব্দটার জন্য আমাদের মানুষ আমরা যারা, তাদের জীবনের অ্যালগরিদমকেও না বদলাতে হয় মাঝে মাঝে। আর সেই কারণেই এই পর্বটি আমরা দুভাগে ভাগ করে দিলাম, শুধুমাত্র আপনাদের কাছেও যেন একটা খুব সুন্দর পর্ব পৌঁছে দিতে পারি এবং অ্যালগরিদমটাও যেন ঠিকঠাক থাকে, তাহলে আমাদের বাণিজ্যিক দিকটাও ঠিকঠাক থাকবে, সে কথাও তো ভাবতে হয় বলুন। তাই আমরা এই পর্বের পরের অংশ নিয়ে ফিরে আসছি আবার আগামী সপ্তাহে। ততক্ষণ সঙ্গে থাকুন, খেপিয়ে বেড়াই দেখতে থাকুন।